নমস্কার বন্ধুরা, শিউলির সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প বেদেনী। গল্পটি শুরু করার আগে তোমাদের বলি, যদি গল্পটি শুনে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, কমেন্টস করে জানিও, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প বেদেনী। শম্ভু বাজিকর এ মেলায় প্রতিবৎসর আসে। তাহার বসিবার স্থানটা কঙ্কালীর এস্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমি হইয়া গিয়াছে। লোকে বলে বাজি, কিন্তু শম্ভু বলে ভোজবাজি, ছাড়কাছ। ছোট তাঁবুটার প্রবেশপথের মাথার উপরেই কাপড়ে আঁকা একটা সাইনবোর্ডেও লেখা আছে ভোজবাজি সার্কাস। লেখাটার এক পাশে একটা বাঘের ছবি, অন্য পাশে একটা মানুষ, তাহার হাতে একটা রক্তাক্ত তলোয়ার, অপর হাতে একটা ছিন্ন মুন্ড। প্রবেশ মূল্য 2 পয়সা। ভোজবাজি অর্থে গোলকধামের খেলা। ভিতরে পট টাঙাইয়া কাপড়ের পর্দায় শম্ভু মোটা লেন্স লাগাইয়া দেয়। পল্লীবাসীরা বিমুগ্ধ বিস্ময়ে সেই লেন্সের ভিতর দিয়া দেখে আংরেজ লোকের যুদ্ধ, দিল্লিকা বাদশাহ, কাবুলকে পাহাড়, তাজ বেবিকা কবর। তারপর শম্ভু লোহার রিং লইয়া খেলা দেখায়। সর্বশেষে একটা পর্দা ঠেলিয়া দেখায় খাঁচায় বন্দি একটা চিতাবাঘ। বাঘটিকে বাহিরে আনিয়া তাহার উপরে শম্ভুর স্ত্রী রাধিকা বেদিনী চাপিয়া বসে। বাঘের সম্মুখের থাবা দুইটা ধরিয়া টানিয়া তুলিয়া আপন ঘাড়ের উপরে চাপাইয়া মুখোমুখি দাঁড়াইয়া বাঘটাকে দেখে। শেষে বাঘটার মুখের ভিতর আপনার প্রকাণ্ড চুলের খোপাটা পুড়িয়া দেয়। মনে হয় মাথাটাই বাঘের মুখের মধ্যে পুড়িয়া দিল। সরল পল্লীবাসীরা স্তম্ভিত বিস্ময়ে নিঃশ্বাস রুদ্ধ করিয়া দেখিতে দেখিতে করতালি দিয়া ওঠে। তাহার পরই খেলা শেষ হয়। দর্শকের দল বাহির হইয়া যায়। সর্বশেষ দর্শকটির সঙ্গে শম্ভুও বাহির হইয়া আসিয়া আবার তাঁবুর দুয়ারে জয় ঢাকটা পিটিতে থাকে দুম দুম দুম। জয় ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদেনী একজোড়া প্রকাণ্ড করতাল বাজায়, ঝন ঝন ঝন। মধ্যে মধ্যে শম্ভু হাঁকে, বাঘ, ওই বড় বাঘ। বেদেনী প্রশ্ন করে, বড় বাঘ কি করে? পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের চুমা খায়, জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে, কিন্তু খায় না। কথাগুলি শেষ করিয়াই সে ভিতরে দিয়া বাঘটাকে তীক্ষ্ণাগ্র অঙ্কুশ দিয়া খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করিতে থাকে। তাঁবুর দুয়ারের সম্মুখে সমবেত জনতা ভীতিপূর্ণ কৌতূহল কম্পিত বক্ষে তাঁবুর দিকে অগ্রসর হয়। দুয়ারের পাশে দাঁড়াইয়া বেদেনী 2টি করে পয়সা লইয়া প্রবেশ করিতে দেয়। তাছাড়াও বেদেনীর নিজের খেলা আছে। তাহার আছে একটা ছাগল, 2টা বাঁদর ও গোটাকতক সাপ। সকাল হইতেই সে আপনার ঝুলি ঝাঁপি লইয়া গ্রামে বাহির হয়। গৃহস্থের বাড়ি বাড়ি খেলা দেখাইয়া গান গাহিয়া উপার্জন করিয়া আনে। এবার শম্ভু কঙ্কালীর মেলায় আসিয়া ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিল। কোথা হইতে আর একটা বাজি তাঁবু আসিয়া বসিয়া গিয়াছে। তাহার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালিই আছে, কিন্তু এ বাজির তাঁবুটা অনেক বড় এবং কায়দাকরণেও অনেক অভিনবত্ব আছে। বাহিরে 2টি ঘোড়া এবং গরুর গাড়ির উপর একটা খাঁচা রহিয়াছে। নিশ্চয়ই উহাতে বাঘ আছে। গরুর গাড়ি 3খানা নামাইয়া শম্ভু নতুন তাঁবুর দিকে মর্মান্তিক ঘৃণায় হিংস্র দৃষ্টিতে চাহিয়া দেখিল। তারপর আক্রোশ ভরা নিম্ন কণ্ঠে বলিল, শালা। তাহার মুখ ভীষণ হইয়া উঠিল। শম্ভুর সমগ্র আকৃতির মধ্যে একটা হিংস্র ছাপ যেন মাখানো আছে। ক্রূর নিষ্ঠুরতা পরিব্যঞ্জক এক ধারার উগ্র তামাটে রং আছে। শম্ভুর দেহবর্ণ সেই উগ্র তামাটে। তাহার দীর্ঘ সর্বাঙ্গে একটা শ্রীহীন কঠোরতা, মুখে কপালের নিচে একটা খাঁজ, সাপের মতো ছোট ছোট গোল চোখ, তাহার উপর
সে জন্তুর সম্মুখের দুইটা দাঁত যেন বাঁকা হিংস্র ভঙ্গিতে অহরহ জাগিয়া থাকে। হিংসায় ক্রোধে সে আরও ভয়াবহ হইয়া উঠিল। রাধিকাও হিংসায় ক্রোধে ধারালো ছুরি যেমন আলোকের স্পর্শে চকমক করিয়া ওঠে, তেমনি ঝকমক করিয়া উঠিল। সে বলিল, দাঁড়া, বাঘের খাঁচায় দিব কক্ষুরার ডেক গাছায় এরা। রাধিকার উত্তেজনার স্পর্শে শম্ভু আরও উত্তেজিত হইয়া উঠিল। সে ক্রুদ্ধ দীর্ঘ পদক্ষেপে অগ্রসর হইয়া নতুন তাঁবুটার ভিতরে ঢুকিয়া বলিল, কে বটে মালিক, কে বটে? কি চাই? তাঁবুর ভিতরের আর একটা ঘরের পর্দা ঠেলিয়া বাহির হইয়া আসিল এক জোয়ান পুরুষ। 6 ফিটের অধিক লম্বা, শরীরের প্রতিটি অবয়ব সবল এবং দৃঢ়, কিন্তু তবুও দেখিলে চোখ জুড়াইয়া যায়। লম্বা হালকা দেহ, তেজি ঘোড়ার যেমন মনোরম লাবণ্য ঝকমক করে, লোকটির হালকা অথচ সবল দৃঢ় শরীরে তেমনি একটা লাবণ্য আছে। রং কালোই, নাকটি লম্বাটি কালো, চোখ সাধারণ, পাতলা ঠোঁট দুটির উপর তুলি দিয়া আঁকা গোফের মতো একজোড়া গোঁফ সুচাগ্র করিয়া পাক দেওয়া, মাথায় বাবরি চুল, গলার কারে ঝুলানো একটি সোনার চাকা তক্তি। সে আসিয়া শম্ভুর সম্মুখে দাঁড়াইল। দুজনেই দুজনকে দেখিতেছিল। কি চাই? নতুন বাজিকর আবার প্রশ্ন করিল। কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচে বায়ুস্তর ভুরভুর করিয়া উঠিল। শম্ভু খপ করিয়া ডান হাত দিয়া তাহার বাঁ হাতটা চাপিয়া ধরিল, বলিল, এ জায়গা আমার, আমি আজ 5 বৎসর এখানে বসছি। ছোকরাটিও আপন ডান হাতে শম্ভুর বাঁ হাত চাপিয়া ধরিল। মাতালের হাসি হাসিল, বলিল, সে হবে, আগে মদটুকু চা। শম্ভুর পিছনে জলতরঙ্গ বাদ্যযন্ত্র দ্রুততম গতিতে যেন কোনো গত বাজিয়ে উঠিল। বলিল, খটি বোতল আছে তোমার নাগর, মদ খাওয়াইবা? ছোকরাটি শম্ভুর মুখ হইতে পিছন দিকে চাহিয়া রাধিকাকে দেখিয়া বিস্ময়ে মোহে কথা হারাইয়া নির্বাক হইয়া গেল। কালো সাপিনীর মতো ক্ষীণ তনুসুতোর মতো দীর্ঘাঙ্গিনী বেদেনীর সর্বাঙ্গে যেন মাদকতা মাখা। তার ঘন কুঞ্চিত কালো চুলের মাঝখানে সাদা সুতোর মতো সিথিতে, তাহার ঈষৎ বঙ্কিম নাকে, টানা টানা অর্ধ নিমিলিত ভঙ্গির মদির দৃষ্টি, 2টি চোখে, সুচালো চিবুকটিতে, সর্বাঙ্গে মাদকতা। সে যেন মদিরার সমুদ্রে স্নান করিয়া উঠিল। মাদকতা যেন তাহার সর্বাঙ্গ বাহিয়া বাহিয়া পড়িতেছে। মহুয়া ফুলের গন্ধ যেমন নিঃশ্বাস ভরিয়া দেয় মাদকতা, বেদিনীর কালো রূপও তেমনি চোখে ধরাইয়া দেয় একটা নেশা। শুধু রাধিকারই নয়, এই বেদে জাতের মেয়েদের এটা একটা জাতিগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাধিকার রূপের একটা প্রতীকের সৃষ্টি করিয়াছে। কিন্তু মোহমদ মাদকতার মধ্যে আছে খুরের মতো ধারের ইঙ্গিত, চারিদিকে হিংস্র তীক্ষ্ণ উগ্রতার আভাস। মোহমত্ত পুরুষকেও থমকাইয়া দাঁড়াতে হয়, ভয়ের চেতনা জাগাইয়া তোলে, বুকে ধরিলে হৃৎপিণ্ড পর্যন্ত ছিন্ন ছিন্ন হইয়া যাইবে। রাধিকার খিলখিল হাসি থামে নাই। সে নতুন বাজিকরের বিস্ময় বিহ্বল নীরব অবস্থা দেখিয়ে আবার বলিল, বাখারা হয়ে গেল যে নাগরের। বাজিকর এবার হাসিয়া বলিল, বেদের বাচ্চা গো আমি, বেদের ঘরে মদের অভাব, এসো। কথা সত্য, এই জাতিটি মদ কখনো কিনিয়া খায় না। উহারা লুকাইয়া চোলাই করে, ধরাও পড়ে, জেলেও যায়, কিন্তু তা বলিয়া স্বভাব কখনো ছাড়ে না। শাসন বিভাগের নিকট পর্যন্ত ইহাদের এই অপরাধটা অতি সাধারণ হিসাবে লঘু হইয়া দাঁড়াইয়াছে। শম্ভুর বুকখানা নিঃশ্বাসে ভরিয়া এতখানি হইয়া উঠিল। আহ্বানকারীও তাহার স্বজাতি, নতুবা সে রাধিকার দিকে ফিরিয়া কঠিন দৃষ্টিতে চাহিয়া বলিল, তুই আইলি কেন এখানে? রাধিকা এবারও খিলখিল করিয়া হাসিয়া বলিল, মরণ তোমার, আমি মদ খাবো নাই। তাঁবুর ভেতরে ছোট একটা প্রকোষ্ঠের মধ্যে মদের আড্ডা বসিল। চারিদিকে পাখির মাংসের টুকরো টুকরো হাড়ের কুচি, রাশি রাশি মুড়ি ছড়াইয়া পড়িয়া আছে। একটা পাতায় এখনো খানিকটা মাংস, আর একটায় কতগুলি মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, খানিকটা নুন। 2টি খালি বোতল গড়াইতেছে, একটা বোতল অর্ধসমাপ্ত। বিশ্বস্ত্র বাস একটি বেদের মেয়ে পাশেই নেশায় অচেতন হইয়া পড়িয়া আছে।
মাথার চুল ধুলায় রুক্ষ, হাত দুইটা মাথার উপর দিয়া ঊর্ধ্ববাহুর ভঙ্গিতে মাটির উপর লুণ্ঠিত। মুখে তখনও মদের ফেনা বুদবুদের মতো লাগিয়া রহিয়াছে। হৃষ্টপুষ্ট শান্তশিষ্ট চেহারার মেয়েটি। রাধিকা তাহাকে দেখিয়া আবার খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, তোমার বেদেনি ই যে কাটা কলা গাছের মতো পড়েছে গো। নতুন বাজিকর হাসিল। তারপরে সে স্থলিত পদে খানিকটা অগ্রসর হইয়া একটা স্থানের আলগামাটি সরাইয়া দুইটা বোতল বাহির করিয়া আনিল। মদ খাইতে খাইতে যাহা কথা বলিবার বলিতেছিল নতুন বাজিকর আর রাধিকা। শম্ভু মত্ততার মধ্যেও গম্ভীর হইয়া বসিয়াছিল। প্রথম পাত্র পান করিয়াই রাধিকা বলিল, কি নাম গো তোমার বাজিকর? নূতন বাজিকর কাঁচা লঙ্কা খানিকটা দাঁতে কাটিয়া বলিল, নাম শুনলি গালি দিবা আমাকে বেদেনি? কেনে? নাম বটে কিষ্ট বেদে, তা গালি দিব কিনে? তোমার নাম যে রাধিকা বেদেনি, তাই বলছি। রাধিকা খিলখিল করিয়া হাসিয়া গড়াইয়া পড়িল। পরেক্ষণই সে ক্ষিপ্র হস্তে কি বাহির করিয়া নতুন বাজিকরের গায়ে ছুড়িয়া দিয়া বলিল, কই কালিয়া দমন করো দেখি কিষ্ট, দেখি। শম্ভু চঞ্চল হইয়া পড়িল, কিন্তু কিষ্টবেদে ক্ষিপ্র হাতে আঘাত করিয়া সেটাকে মাটিতে ফেলাইয়া দিল। একটা কালো কেউটের বাচ্চা, আহত সর্পশিশু হিস হিস গর্জনে মুহূর্তে ফনা তুলিয়া দংশনোদ্যত হইয়া উঠিল। শম্ভু চিৎকার করিয়া উঠিল, আ কামা! অর্থাৎ বিষদাঁত এখনো ভাঙা হয় নাই। কিষ্ট কিন্তু ততক্ষণে তাহার মাথাটা বাঁ হাতে চাপিয়া ধরিয়া হাসিতে আরম্ভ করিয়া দিয়াছে। হাসিতে হাসিতে সে ডান হাতে ট্যাক হইতে ছোট একটা ছুরি বাহির করিয়া দাঁত দিয়া খুলিয়া ফেলিল এবং সাপটার বিষদাঁত বিষের থলি দুই কাটিয়া ফেলিয়া রাধিকার গায়ে আবার ছুড়িয়া দিল। রাধিকাও বাঁ হাতে সর্পটিকে ধরিয়া ফেলিল, কিন্তু রাগে সে মুহূর্তে পূর্বের ওই সাপটার মতোই ফুলিয়া উঠিল। বলিল, আমার সাপ তুমি কামাইলা কেনে? কিষ্ট বলিল, তুমি যে বললা গো দমন করতে, বলিয়া সে এবার হাহা করিয়া হাসিয়া উঠিল। রাধিকা মুহূর্তে আসন ছাড়িয়া তাঁবু হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যার পূর্বেই নতুন তাঁবুতে আজ হইতে খেলা দেখানো হইবে। সেখানে খুব সমারোহ পড়িয়া গিয়াছে। বাহিরে মাচা বাঁধিয়া সেটার উপর বাজনা বাজিতে আরম্ভ করিয়াছে। একটা পেট্রোম্যাক্স আলো জ্বালিবার উদ্যোগ হইতেছে। রাধিকা আপনাদের ছোট তাঁবুটির বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহাদের খেলার তাঁবু এখনো খাটানো হয় নাই। রাধিকার চোখ দুইটি হিংস্রভাবে যেন জ্বলিতেছিল। শম্ভু নিকটেই একটা গাছতলায় নামাজ পড়িতেছিল, আর দূরে একটা গাছের পাশে নামাজ পড়িতেছে কেষ্ট। বিচিত্র জাত বেদেরা। জাতি জিজ্ঞাসা করিলে বলে বেদে, তবে ধর্মে ইসলাম, আচারে পুরা হিন্দু। মনসা পুজো করে, মঙ্গল চণ্ডী ষষ্ঠীর ব্রত করে, দুর্গা কালীকে ভূমিষ্ঠ প্রণাম করে, নাম রাখে শম্ভু, শিব, কৃষ্ণ, হরি, কালী, দুর্গা, রাধা, লক্ষ্মী। হিন্দু পুরাণ কথা ইহাদের কণ্ঠস্থ। এমনি আরেকটি সম্প্রদায় পট দেখাইয়া হিন্দু পুরাণ গান করে। তাহারা নিজেদের বলে পটুয়া বিপুল চিত্রকরের জাতি। বিবাহ আদান প্রদান সমগ্রভাবে ইসলাম সম্প্রদায়ের সঙ্গে হয় না, নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ। বিবাহ হয় মোল্লার নিকট ইসলামী পদ্ধতিতে। মরিলে পোড়ায় না, কবর দেয়। জীবিকায় বাজিকরেরা সাপ ধরে, সাপ নাচাইয়া গান করে, বাঁদর ছাগল লইয়া খেলা দেখায়। অতি সাহসী কেহ কেহ এমন তাঁবু খাটাইয়া বাঘ লইয়া খেলা দেখায়। কিন্তু নূতন তাঁবুর মতো সমারোহ করিয়া তাহাদের সম্প্রদায়ের কেহ কখনো খেলা দেখায় নাই। রাধিকার চোখ ফাটিয়া জল আসিতেছিল। তাহার মনুষ্যচক্ষে কেবল ভাসিয়া উঠিতেছিল উহাদের সবল তরুণ বাঘটির কথা। ইহারই মধ্যে লুকাইয়া বাঘটাকে সে কাঠের ফাঁক দিয়া দেখিয়া আসিয়াছে। সবল, দৃঢ়, ক্ষিপ্রতা ব্যঞ্জক অঙ্গ প্রত্যঙ্গ, চকচকে চিকন লোম, মুখে হাসির মতো ভঙ্গি যেন অহরহই লাগিয়া আছে। আর তাহাদের বাঘটা স্থবির, শিথিল দেহ, অতি কর্কশ খসখসে লোমগুলো দেখিলে রাধিকার শরীর ঘিনঘিন করিয়া ওঠে। কতবার সে শম্ভুকে বলিয়াছে একটা নতুন বাঘ কিনিবার জন্য, কিন্তু কি যে মমতা ওই বাঘটার প্রতি, তাহার হেতু সে কিছুতে খুঁজে পায় না। নামাজ সারিয়া শম্ভু ফিরিয়া আসিতেই
সে গভীর ঘৃণা ও বিরক্তির সহিত বলিয়া উঠিল, তোর ওই বুড়া বাঘের খেলা কেউ দেখতে আসবে লাই। ক্রুদ্ধ শম্ভু বলিল, তো জানছিস সব? রাধিকা নাসিকা কুঞ্চিত করিয়া কহিল, না, জেনে না আমি, তুই জানছিস সব। শম্ভু চুপ করিয়া রহিল, কিন্তু রাধিকা থামিল না। কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া সে বলিয়া উঠিল, হরে মরা, মরার নাচ দেখতে কার কবে ভালো লাগে রে, আবার বলে তুই জানছিস সব। শম্ভু মুহূর্তে ক্ষিপ্র হইয়া উঠিল। পরিপূর্ণভাবে তাহার হিংস্র দুই পাটি দাঁত ওই বাঘের মতো ভঙ্গিতেই বাহির করিয়া বলিল, ছোকরার উপর বড় টান যে দেখি তোর। রাধিকা সর্পিনীর মতো গর্জন করিয়া উঠিল, কি বললি, বেঈমান? শম্ভু আর কোনো কথা বলিল না। অঙ্কুশভীত বাঘের মতো ভঙ্গিতে সেখান হইতে চলিয়া গেল। ক্রোধে অভিমানে রাধিকার চোখ ফাটিয়া জল আসিল। বেঈমান তাহাকে এত বড় কথাটা বলিয়া গেল। সব ভুলিয়া গিয়াছে সে, নিজের বয়সটাও তাহার মনে নাই। 40 বৎসরের পুরুষ, তুই তো বুড়া। রাধিকার বয়সের তুলনায় তুই বুড়া ছাড়া আর কি? রাধিকা এইসবে 22-এ পা দিয়াছে। সে কি দায়ে পড়িয়া শম্ভুকে বরণ করিয়াছে? রাধিকা তাড়াতাড়ি আপনাদের তাঁবুর ভিতরে ঢুকিয়া গেল। সত্য কথা, সে আজ প্রায় 5 বৎসর আগের ঘটনা। তাহারও 3 বৎসর পূর্বে শিবপদ বেদের সহিত তাহার বিবাহ হইয়াছিল। শিবপদ ছিল রাধিকার চেয়ে বৎসর 3-এর বড়। আজও তাহার কথা মনে করিয়া রাধিকার দুঃখ হয়। শান্ত প্রকৃতির মানুষ, কোমল মুখশ্রী, বড় বড় চোখ, সে চোখের দৃষ্টি যেন মায়াবী দৃষ্টি। সাপ, মাদর, ছাগল এসবে তাহার আসক্তি ছিল না। সে করিত বেতের কাজ, ধামা বুনিত, চেয়ার পালিশের কাজ করিত, ফুলের শৌখিন সাজি তৈয়ার করিত। তাহাতে তাহার উপার্জন ছিল গ্রামের সকলের চেয়ে বেশি। তাহারা স্বামী স্ত্রীতে বাহির হইত। সে কাঁধে তার বইয়া লইয়া যাইত তাহার বেতের জিনিস, রাধিকা লইয়া যাইত তাহার সাপের ঝাঁপি, বাঁদর, ছাগল। শিবপদের সঙ্গে আরও একটা যন্ত্র থাকিত, তাহার কোমরে গোজা থাকিত বাঁশের বাঁশি। রাধিকা যখন সাপ নাচাইয়া গান ধরিত, শিবপদ রাধিকা স্বরের সহিত মিলাইয়া বাঁশি বাজাইত। ইহা ছাড়াও শিবপদের আরেকটা বড় গুণ ছিল, তাহাদের সামাজিক মজলিসে বৃদ্ধদের আসরেও তাহার ডাক পড়িত। অতি ধীর প্রকৃতির লোক শিবপদ, এবং লেখাপড়াও কিছু কিছু নিজের চেষ্টায় সে শিখিয়াছিল। এই জন্য তাহার পরামর্শ প্রবীণেরাও গ্রহণ করিত। গ্রামের মধ্যে সম্মান কত তাহার। আর সেই শিবপদ ছিল রাধিকার কৃতদাসের মতো। টাকা কড়ি সব থাকিত রাধিকার কাছে। তাতে বোনা কালো রঙের জমির উপর সাদা সুতার ঘন ঘন কাটা শাড়ি পরিতে রাধিকা খুব ভালোবাসিত। শিবপদ 12 মাস সেই কাপড়ই তাহাকে পরাইয়াছে। এই সময় কোথা হইতে 10 বৎসর নিরুদ্দেশ থাকার পর আসিল এই শম্ভু, সঙ্গে বাঘটা। একটা ছেঁড়া তাঁবু আর একটা বিগত যৌবনা বেদেনি। বাঘ ও তাঁবু দেখিয়া সকলের তাক লাগিয়া গেল। রাধিকা যেদিন প্রথম শম্ভুকে দেখিল, সেদিনকার কথা তাহার আজও মনে আছে। সেই উগ্র পিঙ্গলবর্ণ, উদ্ধত দৃষ্টি, কঠোর বলিষ্ঠ দেহ মানুষকে দেখিয়া বিস্মিত হইয়া গিয়াছিল। শম্ভুও তাহাকে দেখিতেছিল মুগ্ধ বিস্ময়ের সহিত। সেই প্রথম ডাকিয়া কহিল, এই বেদেনি, দেখি তোর সাপ কেমন। রাধিকার কি হইয়াছিল, সে ফিক করিয়া হাসিয়া বলিয়াছিল, শখ যে খুব, পয়সা দিবা? বেশ মনে আছে। শম্ভু বলিয়াছিল, পয়সা দিব না, তুই সাপ দেখালে আমি বাঘ দেখাবো। বাঘ? রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হইয়া গিয়াছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা, তেমনি কি অদ্ভুত কথা। বলে বাঘ দেখাইবে? সে তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া বলিয়াছিল, সত্যি বলছো? বেশ, দেখ আগে আমার বাঘ দেখ। সে তাহাকে তাঁবুর ভিতর লইয়া গিয়া সত্যই বাঘ দেখাইয়াছিল। রাধিকা সবিস্ময়ে তাহাকে প্রশ্ন করিয়াছিল,
ই ভাগ্নিয়া, তুমি কি করো? লড়াই করি, খেলা দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখবি তু বলিয়া সঙ্গে সঙ্গে সে খাঁচা খুলিয়া বাঘটাকে বাহির করিয়া তাহার সামনের দুই থাবা দুই হাতে ধরিয়া বাঘের সহিত মুখোমুখি দাঁড়াইয়াছিল। বেশ মনে আছে, রাধিকা বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছিল। শম্ভু বাঘটাকে খাঁচায় ভরিয়া রাধিকার সম্মুখে দাঁড়াইয়া বলিয়াছিল, তুই এবার সাপ দেখা আমাকে। রাধিকা তাহার কথার উত্তর দেয় নাই, বলিয়াছিল, ওটা তোমার পোষ মেনেছে? হি হি করিয়া হাসিয়া শম্ভু তাহাকে জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, হি, বাঘিনী পোষ মানাতেই তো আমি ওস্তাদ আছি। কি যে হইয়াছিল রাধিকার! এক বিন্দু আপত্তি পর্যন্ত করে নাই। দিন কয়েক পরেই সে শিবপদের সমস্ত সঞ্চিত অর্থ লইয়া শম্ভুর তাঁবুতে আসিয়া উঠিয়াছিল। চোখের জলে শিবপদর বুক ভাসিয়া গিয়াছিল, কিন্তু তাহাতে রাধিকার মমতা হওয়া দূরে থাক, লজ্জা হওয়া দূরে থাক, ঘৃণায় বিতরাগে তার অন্তর রিরি করিয়া উঠিয়াছিল। রাধিকার মা বাপ গ্রামের সকলে তাহাকে ছিছি করিয়াছিল, কিন্তু রাধিকা সেসব গ্রাহ্যই করে নাই। সেই রাধিকার আনিত শিবপদের অর্থেই শম্ভুর এই তাঁবু ও খেলার জন্য সরঞ্জাম কেনা হইয়াছিল। সে অর্থ আজ নিঃশেষিত হইয়া আসিয়াছে। দুঃখেই দিন চলে আজকাল। শম্ভু যাহা রোজগার করে সবই নেশায় উড়াইয়া দেয়, কিন্তু রাধিকা একটি দিনের জন্য দুঃখ করে নাই। আর বেঈমান কিনা এই কথা বলিল। সে একটা মদের বোতল বাহির করিয়া বসিল। ওদিকে নতুন তাঁবুতে আবার বাজনা বাজিতেছে, দোসরা দফায় খেলা আরম্ভ হইবে। মদ খাইয়া রাধিকা হিংস্র হইয়া উঠিয়াছিল। ওই বাজনার শব্দে তাহার সমস্ত অন্তরটা যেন জ্বালা করিয়া উঠিল। উহাদের তাঁবুতে নিশীথ রাত্রে আগুন ধরাইয়া দিলে কেমন হয়? সহসা তাদের তাঁবুর বাহিরে শম্ভুর ক্রুদ্ধ উচ্চ কণ্ঠস্বর শুনিয়া সে মত্ততার উপর উত্তেজিত হইয়া বাহির হইয়া আসিল। দেখিল শম্ভুর সম্মুখে দাঁড়াইয়া কিষ্ট। তাহার পরনে ঝকমকে পোশাক, চোখ রাঙা। সেই তখন কথা বলিতেছিল, কেনে, এতে দোষটা কি? তোমরা বসে রইছ, আমাদের খেলা হচ্ছে, খেলা দেখবার নেওতা দিলাম, তার দোষটা কি হলো? শম্ভু চিৎকার করিয়া উঠিল, খেল দেখাবেন খেলোয়াড়ি আমার? অপমান করতে আসছিস তু? কিষ্ট কি বলতে গেল, কিন্তু তাহার পূর্বেই উত্তেজিত রাধিকা একটা ইট কুড়াইয়া লইয়া সজোরে তাহাকে লক্ষ্য করিয়া ছুড়িয়া বসিল। অব্যর্থ লক্ষ্য, কিন্তু কিষ্ট অদ্ভুত সেই ইটটা বলের মতো লুফিয়া ধরিয়া ফেলিল। তারপর লুফিতে লুফিতে চলিয়া গেল। বিস্ময়ে রাধিকা সামান্য কয়েকটা মুহূর্তের জন্য যেন স্তম্ভিত হইয়া গিয়াছিল। সে ঘোর কাটিতে সে বর্ধিত উত্তেজনায় আবার একটা ইট কুড়াইয়া লইল, কিন্তু তাহাতে শম্ভু নিবৃত্ত করিল। সে সাদরে তাহার হাত ধরিয়া তাঁবুর মধ্যে লইয়া গেল। রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়াইয়া ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে আরম্ভ করিল। শম্ভু বলল, এই মেলার বাদেই বাঘ কিনে নিয়ে আসব। ওদিকে তাঁবু হইতে কিষ্টর কণ্ঠস্বর ভাসিয়া আসিল, খোলা কানাত, ফেলে দে, খুলে। তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়া রাধিকা দেখিল তাঁবুর কানাত খুলিয়া দিতেছে, অর্থাৎ ভিতরে না গেলেও তাহারে যেন দেখিতে বাধ্য হয়। সে রোষে গর্জন করিয়া উঠিল, দিব ধরাইয়া আগুন তাঁবুতে। শম্ভু গভীর হইয়া ভাবিতেছিল। কিষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়াইয়া কসরত দেখাইতেছে। রাধিকা একটা গভীর নিঃশ্বাস ফেলিয়া বলিল, নূতন খেলা কিছু কর তুমি, নইলে বদনামি হবে, কেউ দেখবে না আমাদের খেলা। শম্ভু দাঁতে দাঁত চাপিয়া বলিল, পুলিশে ধরাইয়া দিব শালাকে, মদের সন্ধান দিয়া দিব। ওদিকে টিয়া পাখিতে কামান দাগিল। সেই মেয়েটা তারের উপর ছাতা মাথায় দিয়া নাচিল। বাঘটার সহিত কিষ্ট লড়াই করিল। একটা থাবা বসাইয়া দিল বাঘটা। রাধিকা আপনাদের খেলার দৈন্যের কথা ভাবিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে আক্রোশেও ফুলিতেছিল।
তাঁবুতে আগুন ধরিলে ধু ধু করিয়া জ্বলিয়া যায়। কেরোসিন তেল ঢালিয়া আগুন ধরাইয়া দিলে কেমন হয়? পরদিন সকালে উঠিতে রাধিকার একটু লেট হইয়া গিয়াছিল। উঠিয়া দেখিল শম্ভু নাই। সে বোধহয় ২-৪ জন মজুরের সন্ধানে গ্রামে গিয়াছে। বাহিরে আসিয়া সে শিহরিয়া উঠিল। কিষ্টর তাঁবুর চারিপাশে পুলিশ দাঁড়াইয়া আছে। দুয়ারে একজন দারোগা বসিয়া আছেন। এ কি? সে শটান গিয়া দারোগার সামনে সালাম করিয়া দাঁড়াইল। দারোগা তাহার আপাদমস্তক দেখিয়া কইলেন, ডাক সব, আমরা তাঁবু দেখব। আবার সালাম করিয়া বেদেনি কহিল, কি কসুর করলাম হুজুর? মদ আছে কিনা দেখব আমরা। ডাক বেটা ছেলেদের, এইখান থেকেই ডাক। রাধিকা বুঝিল দারোগা তাহাকে এই তাঁবুরই লোক ভাবিয়াছেন, কিন্তু সে আর তাহার ভুল ভাঙাইল না। সে বলিল, ভিতরে আমার কচি ছেলে আছে হুজুর। আচ্ছা, ছেলে নিয়ে আসতে পারো তুমি, আর ডেকে দাও পুরুষদের। রাধিকা দ্রুত তাঁবুর মধ্যে প্রবেশ করিয়া সেই দেখা জায়গাটার মাটি সরাইয়া দেখিল 3টে বোতল তখনও মজুত রহিয়াছে। সে একখানা কাপড় টানিয়া লইয়া ভাঁজ করিয়া বোতল 3টেকে পুড়িয়া ফেলিল এবং সুকৌশলে এমন করিয়া বুকে ধরিল যে শীতের দিনে যত্নে বস্ত্রাবৃত অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছু মনে হয় না। তাঁবুর মধ্যেই কিষ্ট অঘরে ঘুমাইতেছিল। পায়ের ঠেলা দিয়া রাধিকা বলিল, পুলিশ আইছে, বসে রয়েছে দুয়ারে, উইটা যাও। সে অকম্পিত সংযত পদক্ষেপে স্তনদানরত মাতার মতো শিশুকে যেন বুকে ধরিয়া বাহিরে চলিয়া গেল। তাহার পিছনে পিছনেই কিষ্ট আসিয়া দারোগার সম্মুখে দাঁড়াইল। দারোগা প্রশ্ন করিলেন, এ তাঁবু তোমার? সালাম করিয়া কিষ্ট কইল, জি হুজুর। দেখব আমরা, মদ আছে কিনা দেখব। মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করিয়া বেদেনি ততক্ষণে জলরাশির মধ্যে জলবিন্দুর মতো মিশিয়া গিয়াছে। শম্ভু গুম হইয়া বসিয়াছিল। রাধিকা উপুর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। শম্ভু তাহাকে নির্মমভাবে প্রহার করিয়াছে। শম্ভু ফিরিয়া আসিতে সে বিপুল কৌতুকে হাসিয়া পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলিয়া তাহার গায়ে ঢলিয়া পড়িয়া বলিল, ভেলকি লাগায় দিছি দারোগার চোখে। শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চাহিয়া রহিল। রাধিকার সেদিকে ভ্রুক্ষেপও ছিল না। সে হাসিয়া বলিল, খাবা ছেলে, খাবা? শম্ভু অতর্কিতে তাহার চুলের মুঠি ধরিয়া নির্মমভাবে প্রহার করিয়া বলিল, সব মাটি করিয়া দিছিস তু। উহাকে আমি জেহেলে দিবার লাগি পুলিশে বলে এলাম, আর তু করলি এ কাণ্ড। রাধিকা প্রথমটায় ভীষণ উগ্র হইয়া উঠিয়াছিল, কিন্তু শম্ভুর সমস্ত কথাটা শুনিয়াই তাহার মনে পড়িয়া গেল গতরাত্রের কথা। সত্য, এ কথা তো সেও বলিয়াছিল। সে আর প্রতিবাদ করিল না। নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করিয়া উপুর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। আজ অপরাহ্ন হইতে এ তাঁবুতে খেলা হইবে। শম্ভু আপনার জীর্ণ পোশাকটি বাহির করিয়া পড়িয়াছে। একটা কালো রঙের চোঙের মতো সরু প্যান্টালুন আর একটা কালো রঙের খাটো হাতাকোট। রাধিকার পরনে পুরানো রঙিন ঘাগরা আর অত্যন্ত পুরানো একটা ফুলহাতা বডিস। অন্য সময় মাথার চুল সে বেনি বাঁধিয়া ঝুলাইয়া দিত, কিন্তু আজ সে বেনি বাঁধিলই না। আপনাদের সকল প্রকার দীনতা ও জীর্ণতার প্রতি অবজ্ঞায় ক্ষোভে তাহার যেন লজ্জায় মরিতে ইচ্ছা হইতেছিল। উহাদের তাঁবুতে কিষ্টর সেই বিড়ালির মতো গালমোটা স্থবিরার মতো স্থূলাঙ্গী মেয়েটা পরিয়াছে গেঞ্জির মতো টাইট পাজামা জামা, তাহার উপর জরিদার সবুজ সাটিনের একটা জাঙ্গিয়া ও কাচুলি ঢঙের বডিস। কুৎসিত মেয়েটাকেও যেন সুন্দর দেখাইতেছে। উহাদের জয় ঢাকটার বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতো একটা রেশ শেষকালে ঝংকার দিয়া ওঠে। আর এই কতকালের পুরানো একটা ঢ্যাপঢেপে জয় ঢাক, ছি! কিন্তু সে প্রাণপণে চেষ্টা করে, জোরে জোরে করতাল পেটে। শম্ভু বাজনা থামাইয়া হাঁকিল, ওই বড় বাঘ। রাধিকার ঊর্ধ্বস্বর কোনো মতে সাপ করিয়া লইয়া প্রশ্ন করিল, বড় বাঘ কি করে?
শম্ভু উৎসাহের সহিত বলিল, পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের সঙ্গে যুদ্ধ করে, মানুষের মাথা ভরে, চিবায় না। সে এবার লাফ দিয়া নামিয়া ভিতরে গিয়ে বাঘটাকে খোঁচা দিল। জীর্ণ বৃদ্ধ বনচারী হিংস্র আর্তনাদের মতো অর্জন করিল। সঙ্গে সঙ্গে ও তাঁবুর ভিতর হইতে সবল পশুর তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হইয়া উঠিল। মাচার উপর দাঁড়াইয়া রাধিকা, তাহার শরীর যেন ঝিমঝিম করিয়া উঠিল। ক্রূর হিংস ভরা দৃষ্টিতে ওই মাচানের দিকে চাহিয়া দেখিল, কিষ্ট হাসিতেছে। রাধিকার সহিত চোখাচোখি হইতে সে হাঁকিল, ফিন একবার। ও তাঁবুর ভিতর হইতে খোঁচা খাইয়া উহাদের বাঘটা প্রবল গর্জনে হুঙ্কার দিয়া উঠিল। রাধিকার চোখ জ্বলে উঠিল আগুন। জনতা স্রোতের মতো কিষ্টর তাঁবুতে ঢুকিল। শম্ভুর তাঁবুতে অল্প কয়েকটি লোক সস্তায় আমোদ দেখিবার জন্য ঢুকিল। খেলা শেষ করিয়া মাত্র কয়েক আনা পয়সা হাতে শম্ভু হিংস্র মুখে ভীষণ করিয়া বসিয়া রইল। রাধিকা দ্রুতপদে মেলার মধ্যে বাহির হইয়া গেল। কিছুক্ষণ পরেই সে ফিরিল একটা কিসের টিন লইয়া। শম্ভু বিরক্তি সত্ত্বেও সবিস্ময়ে প্রশ্ন করিল, কি ওটা? কেরাসিন, আগুন লাগাইয়া দিব উহাদের তাঁবুতে। পুরা পেলুম নাই, 2 কম হইছে। তাহার চোখ জ্বলিতেছে। শম্ভুর চোখও হিংস্র দীপ্তিতে জ্বলিয়া উঠিতেছিল। সে বলিল, লিয়ায় মদ। মদ খাইতে খাইতে রাধিকা বলিল, দাউ দাউ করে জ্বলবে যখন। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সে অন্ধকারের মধ্যে বাহিরে আসিয়া দাঁড়াইল। ওই তাঁবুতে তখনও খেলা চলিতেছে। তাঁবুর ছেঁড়া মাথা দিয়া দেখাইতে যাইতেছিল, কিষ্ট দড়িতে ঝুলানো কাঠের লাঠিতে দোল খাইতে লাগিল। দোল খাইতে খাইতে কসরত দেখাইতেছে। উফ, একটা ছাড়িয়া আর একটা দড়িয়া দুলিতে লাগিল। দর্শকেরা করতালি দিতেছে। শম্ভু তাহাকে আকর্ষণ করিয়া বলিল, ইখন লয়, সেই নিশুতি রাতে। তাহার আবার মদ লইয়া বসিল। সমস্ত মেলাটা শান্ত স্তব্ধ, অন্ধকারে সব ভরিয়া উঠিয়াছে। বেদিনী ধীরে ধীরে উঠিল। এক মুহূর্তের জন্য তাহার চোখে ঘুম আসে নাই। বুকের মধ্যে একটা অস্থিরতায়, মনের একটা দুর্দান্ত জ্বালায় সে অহরহ যেন নিপীড়িত হইতেছে। সে বাহিরে আসিয়া দাঁড়াইল। গাঢ় অন্ধকার থমথম করিতেছে। সমস্ত নিস্তব্ধ। সে খানিকটা এদিক হইতে ওদিক পর্যন্ত ঘুরিয়া আসিল। কেহ কোথাও জাগিয়া নাই। সে আসিয়া তাঁবুতে ঢুকিল। ফস করিয়া একটা দেশলাই জ্বালিল। ওই কেরোসিনের টিনটা রহিয়াছে। তারপর শম্ভুকে ডাকিতে গিয়া দেখিল, সে শীতে কুকুরের মতো কুণ্ডুলি পাকাইয়া অঘরে ঘুমাইতেছে। তাহার উপরে ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছি ছি করিয়া উঠিল। অপমান ভুলিয়া গিয়াছে, ঘুম আসিয়া গিয়াছে। সে শম্ভুকে ডাকিল না। দেশলাইটা চুলের খোঁপায় গুজিয়া টিনটা হাতে লইয়া একাই বাহির হইয়া গেল। ওই পিছন দিক হইতে দিতে হইবে। ওই দিকটা সমস্ত পুড়িয়া গেলে তবে এদিকটার মেলার লোকে আলো শিখা দেখিতে পাইবে। ক্রূর হিংস্র সর্পিনীর মতোই সে অন্ধকারের মধ্যে মিশিয়া সনসন করিয়া চলিয়াছিল। পিছনে আসিয়া টিনটা নামাইয়া সে হাঁপাইতে আরম্ভ করিল। চুপ করিয়া বসিয়া সে খানিকটা বিশ্রাম করিয়া লইল। বসিয়া থাকিতে থাকিতে তাঁবুর ভিতরটা একবার দেখিয়া লইবার জন্য সে কানাতটা সন্তর্পণে ঠেলিয়া বুক পাতিয়া মাথাটা গলাইয়া দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার। সরীসৃপের মতো বুকে হাঁটিয়া বেদিনী ভেতরে ঢুকিয়া পড়িল। খোপার ভিতর হইতে দেশলাইটা বাহির করিয়া ফস করিয়া একটা কাঠি জ্বালিয়া ফেলিল। তাহার কাছেই ওই যে কিষ্ট একটা অসুরের মতো পড়িয়া অঘরে ঘুমাইতেছে। রাধিকার হাতের কাঠিটা জ্বলিতে লাগিল। কিষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস! উফ, বুকখানা কি চওড়া! হাতের পেশিগুলো কি নিটোল! তাহার আশেপাশে ঘোড়ার খুরের দাগ। ছুটন্ত ঘোড়ার পিঠে কিষ্ট নাচিয়া ঘোরে। হইছে কাঁধে সদ্য ক্ষত চিহ্নটা ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন।
দেশলাইটা নিভিয়া গেল। রাধিকার বুকের মধ্যেটা তোলপাড় করিয়া উঠিল, যেমন করিয়াছিল শম্ভুকে প্রথম দিন দেখিয়া। না, আজিকের আলোড়ন তাহার চেয়েও প্রবল। উন্মত্তা বেদিনী মুহূর্তে যাহা করিয়া বসিল তাহা স্বপ্নের অতীত। সে উন্মত্ত আবেগে কিষ্টর সবল বুকের উপর ঝাঁপ দিয়া পড়িল। কিষ্ট জাগিয়া উঠিল, কিন্তু চমকাইল না। ক্ষীণ নারীতনুখানি সবল আলঙ্গনে আবদ্ধ করিয়া বলিল, কে? রাধি? তাহার মুখ চাপিয়া ধরিয়া রাধিকা বলিল, হ্যাঁ, চুপ। কিষ্ট চুমায় চুমায় তাহার মুখ ভরিয়া দিয়া বলিল, দাঁড়াও, মদ আনি। না, চল, উঠ, এখনই এখান থেকে পালাই, চল। রাধিকা অন্ধকারের মধ্যে হাঁপাইতেছিল। কিষ্ট বলিল, কোথা? হই দেশান্তরে। দেশান্তরে? এই তাঁবু টাবু। থাক পড়া, ও ওই শুম্ভ লিবে। তুমি আর রাধিকে লিবে, ওকে দাম দিবা না? সে নিম্নস্বরে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। উন্মত্ত বেদিয়া, তাহার উপর দুরন্ত যৌবন। কিষ্ট দ্বিধা করিল না, বলিল, চল। চলিতে গিয়া রাধিকা থামিল, বলিল, দাঁড়াও। সে কেরোসিনের টিনটা শম্ভুর তাঁবুর উপর ঢালিয়া দিয়া মাঠের ঘাসের উপর ছড়া দিয়া চলিতে চলিতে বলিল, চল। টিনটা শেষ হইতেই সে দেশলাই জ্বালিয়া কেরোসিন সিক্ত ঘাসে আগুন ধরাইয়া দিল। খিলখিল করিয়া হাসিয়া বলিল, মরুক বুড়া পুইরা। নমস্কার।